আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে সকালে একটা খবর দেখে আসলে খুব পায়ের রক্ত মাথায় উঠে গেছে। আর এই খবরটা দেখে অনেকের পায়ের রক্ত মাথায় উঠবে, আবার অনেকে হয়তো এখানে পলিটিক্যাল কোনো ক্যারেক্টার প্লে করতে চাইবেন। তো খবরটা হচ্ছে বাংলাদেশের একটি টেলিকম কোম্পানি, যেটার মালিকানা বাংলাদেশের না, তো একটা বিদেশি টেলিকম কোম্পানি, বাট তারা বাংলাদেশে ব্যবসা করে আসছে। বাংলাদেশের টেলিকম কোম্পানিগুলোর মধ্যে এটা সবচেয়ে পুরনো একটা টেলিকম কোম্পানি, সবার পরিচিত গ্রামীণ ফোন বা জিপি। এই গ্রামীণ ফোন কোম্পানি আপনার সিঙ্গাপুরের একটি আইনি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের যাকে বলা হয় ফার্স্ট সিটিজেন, যাকে বলা হয় রাষ্ট্রপতি, রাষ্ট্রপতি সাহেবকে আইনি নোটিশ পাঠিয়েছেন, লিগ্যাল আইনি নোটিশ। এখন কেন এই আইনি নোটিশ রাষ্ট্রপতিকে পাঠিয়েছেন আপনি দেখেন। গ্রামীণ ফোন কোম্পানির কাছে প্রায় 12,500 কোটি টাকা বিটিআরসির বা বাংলাদেশ টেলিকম কমিউনিকেশন যেটা আছে আমাদের ডিপার্টমেন্ট, তারা গ্রামীণ ফোন কোম্পানির কাছে এই টাকাটা তারা পাওনা আছে 12,500 কোটি টাকা। এই টাকা তো গ্রামীণ ফোন দিচ্ছেই না, বরঞ্চ তারা এই টাকা যাতে আইনিভাবে না চায় তাদের কাছে, সেটার উপরে প্রেশার ক্রিয়েট করার জন্য বাংলাদেশের রাষ্ট্রপতির বিরুদ্ধে তারা আইনি নোটিশ পাঠায়। এখানে স্পর্ধার যে জায়গাটা, এখন অনেকেই হয়তো এখানে একটা কথা বলবেন যে ভাই সরকারি তো বৈধ না, বিনা ভোটের সরকার, ওইটা আলাদা টপিক। বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের দেশের ভিতরে দুইটা শ্রেণী আমরা আছি, যে কোনো কিছুতে রাষ্ট্রীয় বা দেশের স্বার্থে হলেও সেখানে আমরা কিন্তু এখানে অন্য একটা ক্যারেক্টার প্লে করি। আপনি দেখেন এই গ্রামীণ ফোনের যে কি বলা হয় দেশ, যেটা এই টেলিকম কোম্পানির যারা মালিকানা, টেলিনর কোম্পানি, গ্রামীণ ফোন যারা জিএসএম মোবাইল সুবিধা দিয়ে থাকে, তাদের কিন্তু অরিজিনাল দেশ হচ্ছে নরওয়েজিয়ান, এটার একটা কোম্পানি। তাদের 55.8% মালিকানা হচ্ছে নরওয়ের, আর বাকি যে মালিকানাটা সেটা কিন্তু বাংলাদেশের এখানে আরো কিছু মানুষ জড়িত আছে। 1997 সালের 26শে মে অথবা মার্চ, আমার সঠিক ডেটে খেয়াল নাই, বাংলাদেশে এই টেলিকম কোম্পানিটা যাত্রা শুরু করে। আর আজ থেকে প্রায় 21 বছরে তারা ফুলে ফেপে বাংলাদেশের বিশাল একটা কমিউনিটির কাছে তারা কিন্তু তাদের এই ব্যবসাকে ছড়িয়ে দিয়েছে। মোটামুটি নেটওয়ার্কিং ভালো আছে, কল রেট যাই আছে, মানুষ মোটামুটি বিজিপি ব্যবহার করে সন্তুষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে যে বছরে এই প্রতিষ্ঠানটা প্রায় 27,000 কোটি টাকার মতন আপনার তারা প্রফিট করে, কিন্তু সেইখান থেকে দীর্ঘ কয়েক বছর ধরে তারা বাংলাদেশ সরকারের যে রাজস্ব আছে সেটা কিন্তু তারা দিচ্ছে না, প্রায় 12,500 কোটি টাকা। এমনকি আপনার অন্যান্য যেই টেলিফোন কোম্পানিগুলো আছে তাদের কাছে কিন্তু বিটিআরসির বিশাল একটা অ্যামাউন্ট কিন্তু সরকার পাওনা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তারা আসলে কেন দিচ্ছে না বা তাদের ব্যাকগ্রাউন্ডটা কি। বাংলাদেশে যেই মহান ব্যক্তিত্ব, আমি মহান এই কারণে বলতে হয় যে তিনি আসলে একজন নোবেল প্রাপ্ত মানুষ, ডক্টর ইউনুসের মাধ্যমে বেসিক্যালি গ্রামীণ ফোনের আপনার এখানে আগমন ঘটে। আরেকজন হচ্ছেন ইকবাল কাদির বা ইকবাল মাহমুদ, এই দুজন মানুষ এটার প্রতিষ্ঠাতা বাংলাদেশে তারা। তো এখন এইটার একটার মালিকানার অংশ কিন্তু ডক্টর ইউনুস সাহেবের আছে। ইউনুস সাহেব একদম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষ এই মুহূর্তে। কিন্তু যখন গ্রামীণ ফোন কোম্পানি এই ধরনের একটা লিগ্যাল নোটিশ পাঠানো ট্রাই করে, আইনি নোটিশ পাঠানো ট্রাই করে, যে হাইকোর্টের মধ্যে এই বিষয়টা নিয়ে কিন্তু বেশ কয়েকবার আপনার মামলা হয়েছে। বিটিআরসি যখন মামলা করেছে, সেই মামলা আপনার নিম্ন আদালতে প্রথমে করা হয়। তো নিম্ন আদালতের মধ্যে আপনার গ্রামীণ ফোনকে নির্দেশ দেওয়া হয় তারা যাতে পাওনা টাকা পরিশোধ করে। গ্রামীণ ফোন তাদের নিজস্ব যেই কি বলা হয় যে অ্যাডভোকেট আছেন, এর মধ্যে একজনের নাম আছেন শেখ ফজলিনুর তাপস। আমি জানি না তিনি কি আওয়ামী লীগের সেই শেখ ফজলিনুর তাপস কিনা। যদি তিনি আওয়ামী লীগের সেই অ্যাডভোকেট হয়ে থাকেন, আসলে তার বিরুদ্ধে সমালোচনা করার যথেষ্ট জায়গা হয়ে যাবে। এত বড় একজন অ্যাডভোকেট ব্যারিস্টারকে নিয়ে কথা বলতে গেলে আমাদের মতো সাধারণ মানুষের অস্তিত্ব থাকবে না। তারপরেও যদি তিনি না হন তাহলে সেটা অন্য ব্যাপার। এখন গ্রামীণ ফোন কোম্পানির পক্ষে বাংলাদেশে আপনার বিশাল বিশাল বড় বড় যারা ব্যারিস্টার আছেন, অ্যাডভোকেট আছেন, তারা তাদের পক্ষে কাজ করে। তারা নিম্ন আদালত থেকে যখন বিটিআরসির এই কি বলা হয় মামলাটা অ্যাকসেপ্ট করা হয়, তাদেরকে প্রাথমিকভাবে 2,000 কোটি টাকা দিতে বলা হয়। তারা ওই টাকা পরিশোধ না করে তারা মামলাটা হাইকোর্টে নিয়ে যায়। হাইকোর্টে নিয়ে সেখান থেকে আমি দেখলাম যে যুগান্তরের একটা রিপোর্ট, সেখানে লেখা আছে ফজলিনুর তাপস তিনি বিটিআরসি কে চ্যালেঞ্জ করে বলেছেন যে এই টাকার কোনো ভিত্তি আছে কিনা, নাম্বার ওয়ান। আর এটা যেহেতু একটা বিদেশি কোম্পানি, তারা এখানে ব্যবসা করতে আসছে, তাদেরকে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে, নানান ধরনের সুযোগ সুবিধা দিতে হবে, নয়তো বিদেশি বিনিয়োগ আসবে না। এখন তিনি যেই দলেরই হন, যদি আওয়ামী লীগের হন তাহলে তো তার সম্পর্কে সমালোচনা করাটা খুবই জরুরি, আর যদি নাও হন তাহলে জরুরি। এই কারণে যে এই ধরনের অ্যাডভোকেটরা তারা আসলে কি চায় বাংলাদেশে,
মানে বিদেশি কোম্পানিগুলো থেকে 100-200 কোটি টাকা খাইয়া বাংলাদেশের যে সাধারণ জনগণের যে ইনকামের পয়সা বা এই যে কোম্পানিগুলো প্রতি মিনিটে মিনিটে চুইসা নিচ্ছে আমাদের থেকে, এই টাকাগুলো রাষ্ট্রকে কেন দেওয়া হবে না? আর তাদের পক্ষে যারা কাজ করেন তাদেরও তো হচ্ছেন মানে রাজাকার। আসলে বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে উপাধি দেওয়া হলো, আমার মনে হয় এই মানুষগুলোকে রাজাকার হিসাবে চিহ্নিত করে আপনার ঝুলাই দেওয়া উচিত। আর গ্রামীণফোন কোম্পানির বিরুদ্ধে আমাদের সাধারণ মানুষের, এখানে পলিটিক্স অনেকে খাটাতে চাইবেন, তারপর আমি পলিটিক্সের বাইরে বলছি যে গ্রামীণফোন কোম্পানির বিরুদ্ধে কিন্তু আমাদের এখন শক্ত হয়ে দাঁড়াতে হবে সবাইকে। আমি গতকালকে দেখছি ব্যারিস্টার সুমন ভাইও এটা নিয়ে একটা লাইভ করছেন, তো এখানে অনেক ধরনের পলিটিক্যালি অনেক কথা আসছে যে অবৈধ সরকার, বিনা ভোটের সরকার, রাষ্ট্রপতিও বিনা ভোটের, সো তাদের ক্ষেত্রে এই ধরনের দুঃসাহস করছে। কিন্তু বিষয়টা এখানে না, সবকিছুতে আমরা যদি পলিটিক্স খুঁজি তাহলে কিন্তু ভবিষ্যতে এটা কাল হয়ে দাঁড়াবে। আজকে বিএনপি সরকার যদি ক্ষমতায় আসে, এই গ্রামীণফোন কোম্পানির কাছ থেকে টাকা আদায় করা এত মানে সোজা হবে না। আপনি দেখেন বিশ্বের বিভিন্ন দেশে ব্রিটিশ থেকে শুরু করে বিভিন্ন সরকার বিভিন্ন সময় আসছে ব্যবসা বাণিজ্যের জন্য, করে গেছে। কিন্তু যখন আপনার দুর্বলতা পায় দেশের ভিতরের আভ্যন্তরীণ যেই কমিউনিটি আছে, সেইখানে যখন দুর্বলতা পায় তারা করে কি, তারা আপনার এখানে লুটপাট শুরু করে দেয়, যেটা গ্রামীণফোন শুরু করছে। আর আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব সম্পর্কে অনেক মানুষ নেগেটিভ কথা বললো, আমি সবসময় তার পক্ষে ছিলাম এই কারণে যে তিনি আমাদের বাংলাদেশের একজন নোবেল প্রাপ্ত মানুষ, যার একটা মানে একটা ওজন আছে। তিনি কিন্তু খুব সাধারণ মানুষ না, তার একটা ওজনের জায়গা আছে। তো সেই জায়গা থেকে আমি আশা করব যে গ্রামীণফোন কোম্পানির এই যে বিষয়টা, এটা সম্পর্কে নিশ্চয়ই ইউনূস সাহেব কোনো একটা মুখ খুলবেন বাংলাদেশের একজন রাষ্ট্রীয় নাগরিক হিসাবে। আর আপনি এখানে আরেকটা বিষয় যদি খেয়াল করেন, যে যেটা করা হচ্ছে, এইসব লুটপাট করা লুটেরাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে আমরা ইচ্ছা করলে কিন্তু তাদেরকে বয়কট করতে পারবো, কারণ এখানে রাষ্ট্রপতি আওয়ামী লীগের হোক বিএনপির হোক, কিন্তু সারা বাংলাদেশের রাষ্ট্রপতি। গ্রামীণফোন কোম্পানিকে আসলে বর্জন করা উচিত। তারা এতটা ফুলে ফাপছে, মানে আপনি চিন্তা করেন, আমি তাদের স্পর্ধা থেকে খুবই আশ্চর্য হচ্ছি। আর এটা খুবই অশনি সংকেত। একটা ফোন কোম্পানি যদি আপনার মানে টাকা মাইরা খালি সুযোগ পায়, বাকি যেই ফোন কোম্পানিগুলো আছে, এয়ারটেল আছে, এয়ারটেল মনে হয় বাংলাদেশের, রবি আছে, বাংলালিংক আছে, এরকম বড় বড় যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু ডে বাই ডে বাংলাদেশ নামক দেশটারে খোলা কইরা, এখন দেখেন সিঙ্গাপুর থেকে তারা আইনি নোটিশ পাঠাইছে। এখন আমাদের জনগণের কিন্তু একটা করার বিষয় আছে। আমি আমার ফ্যামিলিতে আজকে থেকে আমি বলে দিব যাতে গ্রামীণফোনের কোনো সিম ব্যবহার না করে বা কোনো নেটওয়ার্ক যাতে ইউজ না করে। আর আমার যদি বাড়ির ছাদের উপরে গ্রামীণফোনের টাওয়ার থাকে, সেটা চুক্তির আগে আমি সেটাকে বলবো সরাই দিতে। বাঙালিদের আসলে মানে শরীরের গোস্ত যদি একবার কামরানি ওঠে, গ্রামীণফোন কোম্পানি কই চলে যাবে? আর এটার মাঝখানে যারাই আসুক, আমি আপাতত ওয়েট করছি ডক্টর ইউনূস সাহেবের, যেহেতু তিনি একটা মালিকানার একটা অংশ দাবি আছেন, একজন সম্মানিত মানুষ, তো তিনি নিশ্চয়ই এটার ব্যাপারে কোনো পদক্ষেপ দিবেন যে এই দুঃসাহসটা কিভাবে হয়েছে, বা এটা কি তার মানে জানা ছিল না ওনার? যদি জানা না থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, আর যদি জানা থাকে তাহলে এখানে কিন্তু নানান বিষয় চলে আসবে। এইসব ছোট ছোট বিষয় একটা সময় বড় আকার ধারণ করবে। 12,500 কোটি যদি মারে, আপনি দেখবেন যে 2-1 বছর পরে বাংলাদেশের অর্ধেক তারা এমনি দখল করে রাখছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সেন্টার মেন্টার দিয়া। এটা কিন্তু একটা রাষ্ট্রীয় চ্যালেঞ্জ। আমি আশ্চর্য হয়ে গেছি সত্যি সত্যি। মানে দিতে পারতো হয়তো অন্য একটা ফোন কোম্পানির বিরুদ্ধে তারা নোটিশ দিতে পারতো, বা যারা অ্যাডভোকেট আছে না তাদের পক্ষে যারা দালালি করেন বাংলাদেশের, মানে তাদের এই গ্রামীণফোন কোম্পানিগুলো করে কি, আপনার বিশাল বিশাল যারা ডিগ্রিধারী অ্যাডভোকেট আছে এগুলারে রাখে, 50 কোটি 100 কোটি টাকা দেয়, দিলে মনে করেন এগুলো পা চাটতে চাটতে জিব্বা তো নিজের অর্ধেক শেষ করে দেশের জিব্বা পর্যন্ত শেষ করে দেয়। এইসব নাগরিকদেরকে যারা এই কোম্পানিগুলোর পক্ষে রাষ্ট্রের টাকা মারার জন্য মানে আপনার আইনি নোটিশ করে বা যারা জড়িত আছে, তাদেরকে সরকারের উচিত রাজাকার ট্যাগ দিয়া শুয়োরের বাচ্চাগুলোর আসলে জুতা পিটা করা উচিত। আমার গালি চলে আসছে, আমি খুবই দুঃখিত, বাট আমার খুব খারাপ লাগতেছে বিষয়টাতে। মানে এত বড় দুঃসাহস কিভাবে হয়? এটা শুধু আওয়ামী লীগ সরকারকে চ্যালেঞ্জ না, এটা শুধু বাংলাদেশকে চ্যালেঞ্জ না, আমাদের সাধারণ নাগরিকদেরকেও চ্যালেঞ্জ। আর এই বিষয়টা গ্রামীণফোন কোম্পানি ভুলে গেছে যে এটা সাধারণ নাগরিকের হাতে, তাদের যত পাওয়ার। আমরা যদি গ্রামীণফোনের সিম অফ করে দেই, ইন্টারনেট ইউজ অফ করে দেই, আমরা যদি গ্রামীণফোনের সেন্টার এবং টাওয়ারগুলো যেখানে আছে ওইখানে ভবন ভাড়া দিয়ে দেওয়া বন্ধ করে দেই, তাহলে দেখবেন 3 দিন পর এগুলো লাইনে চলে আসছে, কারণ আমাদের টাকা দিয়েই তারা ব্যবসা করে। আর সরকারের কথা আমি আসলে জানি না, বিটিআরসি মন্ত্রী যিনি আছেন তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এখন এই ক্ষোভকে আইনি প্রক্রিয়ায় আইনা ঝুলানো যদি না যায়, তাহলে বুঝতে হবে অরিজিনালি আওয়ামী লীগ সরকারের আসলে কোমরে জোর নাই। আওয়ামী লীগ সরকারের কোমরে জোর খালি বিএনপি এবং জামায়াতকে দমন করা, এটা তাহলে প্রমাণ হয়ে যাবে। এত বড় রাষ্ট্রীয় চ্যালেঞ্জ এই কোম্পানিটা দিছে, তাদেরকে যদি আইনের আওতায় আনতে না পারে, মেরুদণ্ড ভাঙ্গা যদি মনে করলেন সোজা করতে না পারে, তাহলে বুঝতে হবে যে আওয়ামী লীগ সরকার আসলেই রাষ্ট্রকে পরিচালনার জন্য
তাদের সঠিক যোগ্যতা কিন্তু নাই, সেটা কিন্তু এই কোম্পানি একটা চ্যালেঞ্জ ক্রিয়েট করে দিয়েছে। আর আমিও আশা করি আপনারা নিশ্চয়ই এটার ব্যাপারে সোচ্চার হবেন। তো আপনি কি ভাবছেন আসলে এই দুঃসাহসের কারণ কি হতে পারে, সেটা কমেন্টে লিখতে পারেন। আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।